অভিভাবিকাবৃন্দ, মায়েরা, বোনেরা, এই গোলবাজারের সুধী ব্যবসায়ীবৃন্দ, পথচারী এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, সমস্ত সুধী নাগরিকদের আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আমার আগের বক্তাদের কাছ থেকে আজকে আমাদের দেশের এবং এই রাজ্যের মানুষের জীবন যন্ত্রণার কথা আপনারা শুনেছেন এবং এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য আগামী দিন দেশ এবং রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারা জানিয়েছেন। আমি তার উপরেই কয়েকটা কথা বলতে চাই। বন্ধুরা, আমাদের দেশের মানুষ আমরা যেন একটা ধাঁধার মধ্যে আমরা বসবাস করছি। সে ধাঁধাটা কি? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের শাসক দলের সমস্ত প্রচার যন্ত্র কি বলছে? ভারতের অর্থনীতি নাকি দ্রুত গতিতে এগিয়ে চলছে, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। আমাদের দেশের জিডিপি অর্থাৎ আয় একেবারে ফুলে ফুলে সারা পৃথিবীর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষের অর্থনীতি এবং তার রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব এবং বিকাশের সমস্ত ক্ষেত্রেতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এখন বিশ্বগুরুর আসনে তিনি অবস্থান সেখানে করছেন। আবার আমরা একই সময়ে আমরা শুনছি এই কদিন আগে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে তার যে বার্ষিক প্রতিবেদন জমা হলো, সেই প্রতিবেদনে যে এই মুহূর্তে সারা পৃথিবীতে 700 মিলিয়ন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি, অর্থাৎ 70 কোটি। এই 70 কোটি যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী অংশের যে মানুষ সারা পৃথিবীতে, তার 40 কোটি মানুষের বসবাস হলো এই ভারতবর্ষে। আজকেও একটা সর্বভারতীয় সংবাদপত্রে সেখানে লিখেছে, ব্লুমবার্গ, IMF, বিশ্ব অর্থনীতির যারা হিসাব নিকাশ যারা করেন, সেখানে আমাদের দেশের সবচেয়ে বেশি আস্থাভাজন যে অর্থনৈতিক সংস্থা সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি, CMIE, বলছে প্রতিদিন ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 83 কোটি মানুষ আধা পেটা খেয়ে মানে পুষ্টিজনক খেতে পায় না, এদের ঘুমোতে যেতে হয়। আর ব্লুমবার্গের মতো, IMF এর মতো সংস্থাগুলো বলছে এই সংখ্যা 83 কোটি নয়, 100 কোটির উপরে। তাহলে
এই যে ভারতবর্ষের সরকার, দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যেও তাদের দল পরিচালিত সরকার যেভাবে ফ্ল্যাক্স, পোস্টার, বড় বড় এলইডি স্ক্রিন লাগিয়ে প্রচার করছে, ঘরে ঘরে সুশাসন 1 নাম্বার। গেল বছর অবধি সুশাসনের 1 তালা হয়েছে, এবার সুশাসনের 2 তালা। আবার একই সময়ে তাদের বলতে হচ্ছে যে না, গত 9.5 বছর, 10 বছর যে কাজ করেছে তার ভেতর থেকে, অন্তর থেকেই আত্মবিশ্বাসহীনতা বেরিয়ে আসছে। বলতে হচ্ছে যে না, এই ভারতবর্ষকে গড়ার জন্য, বিকশিত ভারত গড়ার সংকল্পের জন্য শপথ গ্রহণ করতে হবে। তাহলে এই যে শব্দগুলো, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, জিডিপিতে 2 নাম্বার, 3 নাম্বার, অমৃতকাল, এই কথাগুলোর মধ্যে একটা ধাঁধা, সামঞ্জস্যহীনতা, অসংলগ্নতা। এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না। আমরা লক্ষ্য করছি আজকে ভারতীয় রাজনীতিতে শাসক দলের বদান্যতায় সমস্ত ক্ষেত্রে তার ছাপ, তার প্রতিফলন আজকে পড়ছে। আপনারা শুনেছেন, শুধু শোনা নয়, এদেশের সচেতন নাগরিক হিসাবে এদেশের যে কোনো প্রান্তের মানুষও আজকে দেশের রাজনীতি, দেশের সংসদীয় ব্যবস্থাকে যেদিকে ঠেলে দেওয়া হচ্ছে, এদেশের মানুষ আতঙ্কগ্রস্ত। পার্লামেন্টে, সংসদে, আইনসভাতে, আইনসভা মানে হলো শুধু তো শাসক দল না, ট্রেজারি বেঞ্চ না, মন্ত্রিমণ্ডল না, যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো প্রান্তে সে আইনসভা, সেই সংসদ তখনই জনগণের আস্থাভাজন হয়ে উঠতে পারে। দেশের জনমানুষের তার চিন্তা, ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, সুখ দুঃখের প্রতিফলন ঘটাতে পারে যদি সেই সংসদে কথা বলার, প্রতিবাদ করার, জবাবদিহি হওয়ার সেই বাতাবরণ থাকে। আজকে আমাদের দেশের এই সংসদে, এই অমৃতকালে দেশ যখন বিশ্বগুরুর অবস্থানে বসছে, সেই সময়েতে সেই সংসদ জনগণের প্রতিনিধিদের কথা বলার সুযোগ নেই। একটু ওই কমরেড মানিক দে বলেছেন, শুধু এই ত্রিপুরাজ্যের মধ্যে যারা বিরোধী আসনে বসেন, ভোট ভাগাভাগির জেরে তাদের খাতে বিধায়ক কম, কিন্তু ভোট শেয়ারে, ভোট প্রাপ্তির হিসাবে এ রাজ্যে যেমন যে 3টে বিরোধী দল, তাদের খাতে 60% ভোট, আমাদের ভারতবর্ষের খাতেও যারা বিরোধী আসনে বসেন তাদের ভোট শেয়ার 60%। শাসক দল অর্থাৎ বিজেপি এবং তাদের সাঙ্গপাঙ্গদের সব মিলিয়ে মাত্র 39%। তাহলে সেই জায়গায় যদি আজকে বিরোধীদের প্রায় 150 জন বিরোধী এমপিকে যখন পার্লামেন্ট থেকে নিকাশ করে দেওয়া হয়,
তার মানে হলো 60% মানুষের যারা প্রতিনিধি, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, তাদের অনুপস্থিতিতে যদি কোনো আইন পাস হয়, সে আইন সংখ্যাগরিষ্ঠের হিতে নয়, সে আইন সংখ্যালঘিষ্ঠের তাদের কায়েমি স্বার্থকে আরো শক্তিশালী করার জন্য। আজকে তাই হচ্ছে। কি কারণে, কি ঘটনায় 142 জন 43 জন সাংসদ লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষ থেকে তাদেরকে বের করে দেওয়া হলো? তার কারণ কি? গত কদিন আগে আমাদের দেশের সরকার বহু বাগাড়ম্বর করে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যের দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, সুবিধার দিক থেকে কোভিডের সময় যখন আমাদের দেশের সরকার মুমূর্ষ রোগীকে অক্সিজেনের সিলিন্ডার দিতে পারছে না, ভ্যাকসিন দিতে পারছে না, পথ্য যোগান দিতে পারছে না, কাতারে কাতারে মারা যাচ্ছে, সেই সময়তে দেশের কোটি কোটি মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে 20,000 কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন নির্মাণ করেছে। তার প্রয়োজন ছিল না। আমাদের ভারতীয় সংসদ, পুরনো সংসদ, এখানে কমরেড শঙ্কর প্রসাদ দত্ত এবং আমার সৌভাগ্য হয়েছে 5 বছর গিয়ে সেখানে কাজ করার। আরো অন্তত 30-40 বছর এই দেশের জনসংখ্যা আরো বাড়লেও, এমপিদের সংখ্যা বাড়লেও তাদের স্থান করে দেওয়ার কাজ করার জন্য যথেষ্ট সুযোগ সেখানে রয়েছে। সেই সংসদ ভবনে 20,000 কোটি টাকার ইমারতে 6 পাল্লার নিরাপত্তা বেষ্টনী পার করে 2 জন যুবক সেখানে গিয়ে একেবারে সংসদের ভেতরে যেখানে এমপিরা বসেন সেখানে লাফ দিয়ে পড়ল। এবং কেন তারা গেল? ইতিমধ্যে সেগুলো প্রকাশিত হয়েছে। তারা সন্ত্রাসবাদী না, কোন সাংসদের ক্ষতি করার জন্য, কোন মন্ত্রীকে খুন করার জন্য, সেখানকার সম্পদ ধ্বংস করার জন্য তারা সেখানে যাননি। তারা বলেছেন আমরা জানি আমরা ধরা পড়ব, আমাদের শাস্তি হবে, বিচার হবে, কিন্তু আমরা এখানে আসতে বাধ্য হয়েছি কেন? এই সরকার বছরে 2 কোটি করে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, উল্টো চাকুরি খেয়েছে তারা। এই সরকার এদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের জন্য বহু প্রতিশ্রুতি তারা দিয়েছে, তার একটু পালন করেনি। এই সরকার দ্রব্যমূল্য কমানোর জন্য বলেছে, সেগুলো রূপায়ণের জন্য একটা পদক্ষেপ দেয়নি। তার প্রতিবাদ করার জন্য আমরা এসেছি। এরা যে কোনো ধরনের ইমব্যালেন্সড, অর্থাৎ কারো কারো মস্তিষ্ক ইত্যাদি একটু অচল হয়ে গেলে পরিশোধ করে, এরকম নয়। যাই হোক, প্রশ্ন হলো 2 জন যুবক দেশের 140 কোটি মানুষের কষ্ট, দুঃখ, এগুলো সরকারের নজরে নিয়ে আসার জন্য, দেশবাসীর সামনে দেখানোর জন্য তারা সেখানে গেছেন। কিন্তু আরেক দিক থেকে তা তো ছোট করে দেখা যায় না। আগামী দিন যদি কোনো সন্ত্রাসবাদী ঢুকে যায়, তারা
প্রচন্ড ক্ষতি করতে পারে। তো স্বাভাবিক কেন ঘটনা হলো? প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। বিরোধী সাংসদদের দাবি শুধু এইটুকুই, কোন দলের তরফ থেকে, কোন সাংসদের তরফ থেকে এই দাবি করা হয়নি। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সংসদীয় মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তারা কেউ বলেননি। অথচ একই সময়তে দেশের প্রধানমন্ত্রী সেই ঘটনাকে নিয়ে গত 9.5 বছর কোনো পত্রিকাকে ইন্টারভিউ দেন না, তিনি একটা হিন্দি পত্রিকাকে ইন্টারভিউ দিচ্ছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে সংসদ চলাকালীন সময়েতে সংসদের বাইরে কথা বলছেন। 10টা মিনিট বের করা যায় না? দেশবাসীকে আশ্বস্ত করা যায় না? বন্ধুরা, বিষয়টা সেখানে শুধু পার্লামেন্টের ভেতরে 10টা মিনিট কথা বললে জাত চলে যাবে, অবনমন হয়ে যাবে, সরকারের সম্মান কমে যাবে তা নয়। প্রশ্ন হলো, এই যে দাদার সরকার চলছে, বিরোধীরা নিরন্তর 28টি দল ঐক্যবদ্ধ হয়ে, তার বাইরেও দলগুলো পার্লামেন্টে আঙ্গুল তুলছেন, প্রশ্ন করছেন, সরকার জবাব দিতে পারছে না। সেই কারণে আজকে এত বড় স্বৈরাচারী, অগণতান্ত্রিক আমাদের ভারতীয় সংসদের গত 75 বছর যা মানুষ দেখেনি, আজকে সেগুলো দেখছে, সেই স্বৈরাচারী পদক্ষেপ। আজকে দেশের কি হচ্ছে? এই যে কদিন আগে, আজ থেকে বছর 2 আগে, আমাদের দেশের কৃষকরা কোভিডের মতো এরকম মহামারী চলাকালীন সময়েতে তারা জানতেন এটা একটা চরম প্রায় আত্মহননের পথের মতো, কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছে, কিন্তু সেই সময়তেও বাধ্য হয়ে তারা কৃষকদের দাবি নিয়ে 3টা কালো আইন যে তৈরি হয়েছিল তখন এটাকে খারিজ করার দাবিতে তাদের বসতে হয়েছিল। 7 শতাধিক আন্দোলনকারী সে আন্দোলন করতে গিয়ে এদের আত্মবলিদান দিতে হয়েছিল। নরেন্দ্র মোদী সাহেব দেখলেন যে না, আর কত দামাচাপা দেওয়া যাবে, আর কত মুখ বন্ধ করে রাখা যাবে। পাঞ্জাবিদের এক উৎসবের দিন সকালবেলা হঠাৎ করে ওই যে নোটবন্দি যেমন করা হলো, কোভিডের সময় যেমন লকডাউন করা হলো, কথা নেই, বার্তা নেই, আলোচনা নেই, কোনো ধরনের সাবধান মানিয়ে নেই, হঠাৎ করে সেদিন তিনি টেলিভিশনের সামনে আসলেন যে এই আইন তুলে নেওয়া হবে, কৃষকদের কথা শোনা হবে। শুধু তা না, তার মন্ত্রিসভার 3 জন মন্ত্রী আর 1.5 ডজন উচ্চপদস্থ আমলাকে দিয়ে আন্দোলনকারীদের সাথে বসে চুক্তি করিয়ে সে আন্দোলন উঠানো হলো। আজকে 2 বছর পেরিয়ে গেল, একটি প্রতিশ্রুতি পালন করেনি। 7 শতাধিক শহীদ, তাদের কোনো পরিবারে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। হাজার হাজার মিথ্যা মামলা করেছে, একটি মামলা তোলা হয়নি। একজন কেন্দ্রীয় মন্ত্রী নেতৃত্বে তার পুত্র কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছে, সেই মন্ত্রীকে খারিজ করা হয়নি। পরোক্ষভাবে পার্লামেন্টের ভেতর এবং বাইরে বলছেন
কৃষকদের এই সমস্ত দাবি পূরণ করতে গেলে পরে সে অর্থ নেই, অথচ তিনি বেকার যুবকদের বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মতো 2014 লোকসভা নির্বাচনের আগে সারা দেশে আদানিদের বিমানে চড়ে চড়ে 330টা জনসভা করেছেন। প্রত্যেক জনসভাতে কৃষকদের ঋণ মুকুব হবে, কৃষকদের উৎপাদিত পণ্যের উৎপাদন খরচের 1.5 গুণ ন্যায্য মূল্য দেওয়া হবে বলেছেন, এটা করেননি। বলছেন টাকা নেই। এখানে শুনেছেন, বলছেন এই গত 9.5 বছরে 15 লক্ষ কোটি টাকা আদানি আম্বানিদের ঋণ মকুব করে দিয়েছে। এই চলতি অর্থ বছরে ধরলে পরে আরো প্রায় 2.25 লক্ষ কোটি টাকা, এটা প্রায় এখন 17.5 লক্ষ কোটি টাকা। বেকারদের নিয়ে তামাশা। এখানে যেমন মন্ত্রীরা হাজার না কয়েক লক্ষ যুবক যুবতী জেআরবিটি, টিআরবিটি, ট্যাট আরো নানা ধরনের এই চাকরি পরীক্ষায় তারা বসতে বাধ্য হন। ঘাটের টাকা খরচ করে ফি দিয়ে বছরের পর বছর অপেক্ষা করেন, 3 বছর 4 বছর 5 বছরেও এই চাকরির পরীক্ষা রেজাল্ট বের হয় না। বের হবার পরে এই কদিন আগে মাননীয় আদালত জেআরবিটির ক্ষেত্রে যে ঘোটালা হয়েছে, এতে সুনির্দিষ্ট কতগুলো নির্দেশিকা সেখানে দিয়েছে। আর মানুষকে লোক দেখানোর জন্য কিছু অফার বিলি করছেন। তাহলে এই যে হাজার হাজার যুবক যুবতী যারা লাখ লাখ টাকা জমা দিয়ে যারা বছর পর বছর চাকরির পরীক্ষা দিয়ে বসে রইলেন, তাদের কি হবে? যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল প্রথম বছর 50,000 আর বাকি 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ কর্মসংস্থান হবে, তাদের কি হবে? তার জবাব আগরতলার নেতারও দিতে পারছেন না, দিল্লির নেতারও দিতে পারেন না। এবং কর্মসংস্থানের বাজার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এদেশের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সিএমআই বলছে কর্মক্ষম বেকারদের 40% আজকের দিনে ভারতবর্ষে তারা বেকার। এবং এই সপ্তাহ কদিন পত্রপত্রিকা নিশ্চয় আপনাদের পড়ছেন, ইসরায়েলের সেখানকার আরেক স্বৈরাচারী সরকারের নেতৃত্বে প্যালেস্টাইনের উপরে হামলা চলছে, নির্বিচারে গণনিধন চলছে। স্বাভাবিক প্যালেস্টাইনি তাদের তরফ থেকেও আত্মরক্ষার জন্য একটা প্রতিরোধ হবে। মাঝে মধ্যে গোলা বারুদ ইসরায়েলে এসে পড়ছে। এই আক্রমণ শুরু হওয়ার পরেই ভারত সরকারকে বিশেষ বিমান পাঠিয়ে ইসরায়েলে কর্মরত কিছু ভারতীয়দেরকে উদ্ধার করে সেখানে আনতে হয়েছে। অর্থাৎ প্যালেস্টাইন যেমন আক্রান্ত, রক্তাক্ত, প্রতিনিয়ত সেখানে মানবতা, তার উপরে জঘন্যতম আক্রমণ হচ্ছে, তারই প্রতিঘাত স্বরূপ ইসরায়েলও নিরাপদ নয়। কিন্তু ভারত সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে সেখানে ভারতবর্ষ থেকে শ্রমিক পাঠাবেন সিদ্ধান্ত নিচ্ছেন। একদিক থেকে এই জঘন্য অমানবিকতার প্রতি সমর্থন, আরেক দিক থেকে এদেশের ভাগ্য বিলম্বিত অভাবের যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় যে বেকার যুবকরা হন্যে হয়ে আছে,
তাদেরকে সেখানে এই যুপকাষ্টে বলি দেওয়ার মতো সেখানে করা হচ্ছে। আজকে এই দশা। কাজেই এই দেশের সরকার তাদের দান্দাগিরি করা ছাড়া, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সমস্ত ধরনের যে চাটকারী ভূমিকা গ্রহণ করা ছাড়া, মানুষকে বোকা বানানো ছাড়া দেশের জাতীয় সরকার এবং তাদের দলের পরিচালিত রাজ্য সরকারগুলিরও দ্বিতীয় কোনো কর্মসূচি নেই আমাদের রাজ্যে। এটা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে যারা শাসক দল হয়ে বসেছেন, তাদের শাসক দলের চেয়ারে বসার কথা ছিল না। একটা রাজনৈতিক দলের হঠকারিতায় তারা শুধু চিরাচরিতভাবে সাম্প্রদায়িক বিজেপি দলের বিরুদ্ধে যা লড়াই করে এসছে, বামপন্থী বা অন্য গণতান্ত্রিক দল তাদের বিরুদ্ধে শত্রুতা করেনি। সে রাজনৈতিক দল তার নিজের দলের ভেতরেও তাদের বিরুদ্ধেও পিঠে তারা কুঠারাঘাত করেছে। অর্থাৎ তীব্রামথা তার নিচু তলায় এদের চিন্তা ভাবনার মধ্যে কিছু আবেগ ইত্যাদিতে ভুল চিন্তা থাকতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টির হাত ধরে এই ত্রিপুরাজ্যের মধ্যে কোন অংশের মানুষের কোনো উন্নয়ন হতে পারে তারাও বিশ্বাস করে না। গত নির্বাচনে আমরা প্রত্যক্ষ করেছি, তাদেরকেও ভারতীয় জনতা পার্টির দলের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। তাদের উপজাতি, তফসিলে এবং সংখ্যালঘু বিরোধী নীতির বিরুদ্ধে কথা বলতে হয়েছে। কাজে তাদের বিরুদ্ধে শত্রুতা করেছে। তা না হলে পরে বিজেপির এই আসন পাওয়ার কথা নয়, শাসক দলে বসার কথা নয়। তো স্বাভাবিক এই সরকার তারা জনগণের হিতে কাজ করবে, দেওয়াল লিখন থেকে তারা শিক্ষা নেবে। তাদের যে স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সে ভাবনা নিয়ে কাজ করবেন। এটা কখনো হতে পারে না, হয় না, হচ্ছে না। আমরা ত্রিপুরাজ্যে কি দেখছি? ত্রিপুরাজ্যে ভারতবর্ষে বামপন্থীদের লড়াইয়ের ফসল হিসাবে রেগা চালু হওয়ার পর তার প্রথম বছর থেকেই লাগাতার এই ত্রিপুরাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে রেগা রূপায়ণে, শুধু মেন্ডেস জেনারেশনে নয়, সম্পদ তৈরিতে আমাদের বামপন্থী ফ্রন্ট সরকার তখন মেন্ডেস জেনারেশনকে একমাত্র সাফল্য হিসেবে আমরা দেখতাম না। আমরা দেখতাম এই মেন্ডেস জেনারেশন, অর্থাৎ এই শ্রম শক্তিকে ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের গ্রাম পাহাড়ে কি সম্পদ তৈরি হয়েছে, কি স্থায়ী সম্পদ তৈরি হয়েছে, যে সম্পদ শুধু এককালীন ফসল দেবে না, বছরের পর বছর বহুকালীন ফসল দেবে। এই রেগাকে ব্যবহার করে হাজার হাজার হেক্টর ভূমিতে রাবার বাগান গড়ে উঠেছে, হাজার হাজার হেক্টর জলাশয় গড়ে উঠেছে, মাছ চাষ হয়েছে, মৎস্য চাষীদের সুবিধা হয়েছে। রাবার উৎপাদন হওয়ার কারণে গ্রামীণ অর্থনীতির চেহারার পরিবর্তন হয়ে গেছে। ভারতবর্ষের সরকার শুধু মেন্ডেস জেনারেশন হিসাবে না, সম্পদ সৃষ্টির হিসাবে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির হিসাবে, গ্রাম শহরের এই যে অর্থনৈতিক যে ব্যবধান, এই গুচানোর হিসাবে 2 ডজন, 2.5 ডজন, 3 ডজন করে প্রতি বছর আমাদেরকে পুরস্কার দিতে বাধ্য হতেন। রাজনৈতিকভাবে বিরোধী হলেও 50-51 দিন কাজ হয়েছে।
এই অর্থ বছর আর কটা দিন, বাকি অর্থ বছরে কটা দিনে কাজ করার চেষ্টা করলেও টাকা আসবে কোত্থেকে? এই মুহূর্তেই এই ত্রিপুরাজ্যের গ্রামীণ যে সমস্ত পরিবারগুলো, তাদের মজুরি বকেয়া প্রায় 50 কোটি টাকা। তার উপরে যে সমস্ত সম্পদ, অর্থাৎ কিছু রাস্তাঘাট হয়েছে, ইট বালু কেনা হয়েছে, তারও প্রায় বকেয়া আরো 50 কোটি টাকা। তার শেয়ার দিতে হবে ত্রিপুরাজ্যের সরকারের তহবিলে টাকা নেই, তাদের তিজুরিতে টাকা নেই। ঠিক তেমনি এই যে কদিন আগে মিঢিলি এবং মিগজাউম দুটা ঝড় গেল, অতিবৃষ্টি গেল, অনাবৃষ্টি হলো। কৃষি প্রধান এই ত্রিপুরাজ্যের সবচেয়ে বেশি যে ফসল উৎপাদন হয় ধান। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে এই ধান চাষে নানা ধরনের সহযোগিতা করা হতো, এগুলো কিচ্ছু এখন পাওয়া যায় না। সার, ওষুধ, সরকারি বিক্রয় কেন্দ্রগুলোর সমস্ত মুখ থুবড়ে পড়ে আছে, কিছুই দেওয়া হয় না। এই মিঢিলি এবং মিগজাউমের পরে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, সরকারের তরফ থেকে কোনো ধরনের হেলদোল সেখানে নেই। তো স্বাভাবিক, অভাবে স্বভাব নষ্ট হয়। অভাবের কারণে ভালো ভালো ছেলেও খারাপ কাজে লিপ্ত হতে বাধ্য হয়। এই গত কয়েক মাসে আমাদের রাজ্যের চিত্র কি, পত্রিকা খুলুন, সমস্ত ধরনের অপরাধের খতিয়ান এ রাজ্যে বারবারন্ত। গেল বছর ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, যে দপ্তরের মন্ত্রকের মন্ত্রী হলেন অমিত শাহ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, প্রত্যেক বছরেই সারা দেশের একটা অপরাধ চিত্রের একটা রিপোর্ট পেশ করেন, যাকে বলা হয় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, এনসিআরবি। এই এনসিআরবির যে রিপোর্ট আমাদের ভারতবর্ষের এই যে 32-33টি পূর্ণ রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে এই ত্রিপুরাজ্যের স্থান 5 নম্বরে। তার মধ্যেও আরো ভয়ঙ্কর হলো নারী নির্যাতন, নেশা দ্রব্যের পাচার, ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে। মাত্র 40 লক্ষ মানুষের ত্রিপুরাজ্য, ভারতবর্ষের কোটি কোটি জনসংখ্যা রাজ্যকে পেছনে ফেলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা অপরাধের তালিকাতে ডক্টর মানিক সাহা এবং বিপ্লব দেবের হাত ধরে এই ত্রিপুরাজ্যকে তারা পৌঁছে দিয়েছে। আমি বলবো, শুধু আমি নই, এই ত্রিপুরাজ্যের যে কোনো সচেতন নাগরিক, যে কোনো দেশপ্রেমিক নাগরিক, যারা একটু নিরপেক্ষভাবে এই ত্রিপুরাজ্যকে যারা বিচার করবেন, নিরপেক্ষভাবে বিগত 40-50 বছর ধরে অন্যান্য দলের সরকার, বামপন্থী সরকার সহ যারা শাসন করে গেছে, তাদের শাসন আমলকে যারা একটু বিশ্লেষণ করবেন, বিচার করবেন, সারা দেশের সাথে তুলনা দিয়ে যারা মিলিয়ে দেখবেন, তারা বাধ্য হবেন যদি নিরপেক্ষ বলেন এটা কোনো দুর্ঘটনা না, এটা কোনো একটা দলের সরকার, তারা চেষ্টা করেছিল, একটু ভালো কাজ করতে পারেনি, ব্যর্থ হয়েছে, এটা এই কারণে না। এটা একটা প্রজেক্ট, অর্থাৎ পরিকল্পিতভাবে ত্রিপুরাজ্যকে এই নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার প্রজেক্ট। কারণ এইভাবে যদি নৈরাজ্যের দিকে ঠেলে না দেওয়া যায়, ত্রিপুরাকে ধ্বংস না করা যায়, ত্রিপুরাজ্যের রাজনীতি, অর্থনীতি
সমাজ সংস্কৃতিকে যদি অধঃপতিত করা না যায়, এই গত কয়েক বছরের মধ্যে রাতারাতি যারা আঙ্গুল ফুলে কলা গাছ না তাল গাছ হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক। ওই কৃষ্ণনগরে এখানে একটা ভবন আছে, কুশবাউ ঠাকরে ভবন, ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির অফিস। এখানে কৃষ্ণনগরে কিছু লোক আছেন, সন্ধ্যাবেলা এত গাড়ি জমে সেখান দিয়ে যাওয়া আসা করা যায় না। হ্যাঁ, মন্ত্রী যারা, এমপি যারা সরকারিভাবে গাড়ি পান, সেই গাড়ি না, হোমরা চুমরা যাদের নাম এখন মন্ডলের নেতা, মোর্চার নেতা, একজন একটা দুটা করে গাড়ি, লাখ লাখ টাকা দামের। কোত্থেকে? গ্রামের এগার কাজ নেই, শহরে টুয়েপের কাজ নেই, বেকারদের চাকুরি নেই, কন্ট্রাক্টররা তাদের বিল পান না, ব্যবসায়ীদের বেচাকিনি নেই। তাহলে কোত্থেকে সে টাকা আমদানি হচ্ছে? হ্যাঁ, সরকার থাকলে, যে কোনো সরকার, কিছু টাকা তো রাষ্ট্র ব্যবস্থার কারণে কিছু টাকা সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেসের কারণে ত্রিপুরাতে আসবে, কিন্তু সেই অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। কৃষকরা পাচ্ছে না, ক্ষেতমজুরা পাচ্ছে না, শিক্ষক কর্মচারী বা ব্যবসায়ীরা তাদের কাজ কারবারে গিয়ে সে অর্থ গিয়ে পৌঁছছে না। এগুলো মুষ্টিমেয়ের হাতে জমা হচ্ছে। কাজে মানুষ ক্ষুব্ধ হবে, আঙ্গুল তুলবে, আন্দোলন হবে, প্রতিবাদ করবে। কাজে সেই প্রতিবাদের আন্দোলন যাতে আঙ্গুল তুলতে না পারে, তার জন্য আইন শৃঙ্খলার অবনতি ঘটাও। আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে হলে পরে সমাজের সমস্ত ক্ষেত্রেতে অপরাধ প্রবণতা এটাকে আরো বাড়িয়ে দাও। আর যুব সমাজকে মদ, জুয়া, আফিম, গাঁজাতে সেই সমুদ্রে ঠেলে দাও। আজকে ভারত সরকারের এনসিআরবি রিপোর্টের মধ্যে তার প্রতিফলন সেখানে ঘটছে। সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন না, আমরা পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন সবাই দুর্নীতিবাজ, সবাই এই বিজেপি সরকারের সাথে তাল ঠুকছে কথা বলবো না। তাদের সাথে আমরা কাজ করে এসেছি, তাদের হাত ধরে, তাদের সহযোগিতাতেই এই ত্রিপুরাজ্য 25 বছর লড়াই করে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, আমরা বাঙালি, বিএনএলএফ সমস্ত ধ্বংসাত্মক শক্তিকে মোকাবেলা করে এই ত্রিপুরাজ্যকে আমরা শিক্ষা, পরিকাঠামো, আরো বহু দিক থেকে বড় বড় রাজ্যকে পেছনে ফেলে ত্রিপুরাজ্যকে সোশিও ইকোনমিক যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের ক্ষেত্রে ত্রিপুরাজ্যকে আমরা অন্য মাত্রায় তুলেছিলাম। তারাই তো সহযোগিতা করেছেন, এই অফিসাররা, এই পুলিশরা। আর হাতের মুঠোতে পরিণত করার জন্য এই দেশের যৌবনকে, যুব সমাজকে আজকে ধ্বংসের। আমরা গত 1 মাস 1.5 মাস ধরে ত্রিপুরাজ্যের সব জায়গাতে এরকম জনসভা করার মতো পরিবেশ নেই, এখনো নেই। কিছু পত্র পত্রিকা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে আমাদের রাজ্যের মন্ত্রীরা বলেন ত্রিপুরা রাজ্য নাকি গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান। ত্রিপুরা ঘন্টা 1.5 ঘন্টা ধরে বক্তব্য শুনছেন, আমাদের বক্তব্য মিলিয়ে দেখেছেন। এই বক্তব্য তো শুধু সিপিএম এর কর্মী নেতাদের বক্তব্য না, এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি, ত্রিপুরা রাজ্যের মানুষের প্রতিচ্ছবি। আজকে সারা দেশের মধ্যে যেভাবে ঘটছে, ধর্মের নামে, সম্প্রদায়ের নামে ভাগ বিভাজন করে এই দেশের মানুষকে লুট করার যে ষড়যন্ত্র, যে প্রজেক্ট, তার ছবি। কিন্তু এটাকে শুধু 2-1টা মিটিং করে, 2-1টা কর্মসূচি করে আমাদের সেবা থাকলে চলবে না। আপনারা দেখেছেন যে 28টা দলের যে জোট, ইন্ডিয়া,
গত 19 তারিখে তারা আহ্বান জানিয়েছেন আগামীকাল 22 তারিখ সারা দেশে এই বিজেপি দলের মোদী সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে শুধুমাত্র প্রায় 150 সাংসদকে বহিষ্কার করার প্রতিবাদে না, দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য রাস্তায় নামতে হবে। আমরাও আগামীকাল সকাল 11টায় এখানে নামব। আমরা আহ্বান জানাবো শুধু বামপন্থী দলগুলো না, সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি। আমাদের আলাদা কর্মসূচি থাকতে পারে, আলাদা স্লোগান থাকতে পারে, আলাদা বুলি থাকতে পারে, কিন্তু সংবিধান যদি না বাঁচে, গণতন্ত্র যদি না থাকে, কথা বলার অধিকার না থাকে, আপনার এই পতাকা, আপনার এই বুলি, আপনার এই স্লোগান আপনি কোথায় এটাকে ব্যবহার করবেন? আজকে আপনি যেখানে দাঁড়াচ্ছেন, আপনি আজকে যেখানে বসেছেন, আজকে যেখানে বসবাস করছেন, যেরকম ভাবে দানবীয় সমস্ত আইন আসছে, আগামী দিন বলবে যে না, এটা তোমার জায়গা না, তোমার কথা বলার অধিকার নেই, তোমার ভোট দেওয়ার অধিকার নেই, তুমি বিদেশি, তুমি অপাংতেয়। কাজে এই মুহূর্তে আমাদের সকলের কাজ দেশ রক্ষায়, সংবিধান রক্ষায়। এটা যেন সেই স্বাধীনতা আন্দোলনের সময়েতে এদেশের সমস্ত রাজনৈতিক দলের যে স্রোত, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ একটা বিরাট একটা ছত্রছায়ায় ব্রিটিশকে হটানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল, ঠিক আজ ভারতের স্বাধীনতার প্রায় ৭৭-৭৮ বছর বাদে আর একটা সময় উপস্থিত হয়েছে। আমরা যদি এটাকে উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, আমরা যদি মনে করি আমরা যতটুকু পেয়েছি, যা কিছু আমাদের আছে এটা দিয়ে চলে যাবে, বা যাদের কিছু হয়েছে এটা দিয়ে আমার হয়ে যাবে, যেদিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলি কিছুই থাকবে না।